নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের বলবো যে মানুষের জীবনে কত রকম প্রকারের রোগ হতে পারে। এই রোগগুলো থেকে যদি কোনো কারণে হোক সাধারণ অসুখ থেকে রোগটা হয় তাহলে ডাক্তার দ্বারা নিরাময় হবে, আর গ্রহগত কারণে বা তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি যদি থাকে আর বাস্তু থেকে যদি আসে কোনো নেগেটিভ স্পিরিট, সে এসে রোগ ঢুকিয়েছে আপনাদের মধ্যে, মেডিকেল রিপোর্ট শো করবে কোনো কিছুই নেই, কিন্তু রোগ ঠিক হবে। কিছুতেই রোগটা ঠিক হবে না যতক্ষণ না পর্যন্ত সঠিক তার নিরাময় হবে। মায়ানতন্ত্রে না বলে কিছু হয় না। তার কারণ যে কাজ মুসলিম তন্ত্র দ্বারা ক্ষতি করা হয়, যে কাজ পিশাচ তন্ত্র দ্বারা ক্ষতি করা হয়, যে কাজ পুতুল তন্ত্র দ্বারা, পুতুল বলে তন্ত্র বলে কোনো তন্ত্র নেই, কিন্তু পুতুল দিয়ে কাজ করে করা হয়, যে কাজ কালা জাদু প্রয়োগ করে ক্ষতি করা হয়, আবার যে কাজ আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করা হয়, এই সমস্ত কাজ দ্বারা যে ক্ষতিটা হয় সে ক্ষতি একমাত্র মায়ানতন্ত্র দ্বারা এই ক্ষতিটাকে ঠিক করা সম্ভব। মায়ান শাস্ত্রে এমন কিছু দ্রব্য রয়েছে যে দ্রব্যে একজন সুস্থ মানুষকে পাগল বানানো যায়, আবার পাগলকে সুস্থ করা যায়। মাথার যন্ত্রণা টিম টিম করে হয়, কি থেকে হচ্ছে? মনে হচ্ছে গায়ে কেউ ছুঁচ ফোটাচ্ছে বা চোখ মুখ ফুলে যাচ্ছে। এক একটা বিশেষ বিশেষ সময় যদি আপনি তিথি দেখে লক্ষ্য করেন সেগুলো দেখতে পারবেন। একাদশী, চতুর্দশী, পূর্ণিমা বা অমাবস্যা, এই সব তিথি ছাড়াও সপ্তমী বা অষ্টমী তিথিতেও কিন্তু এগুলো অনেকখানি অশুভ ক্রিয়ার জন্য ফলপ্রদ হয়। শনি চালান কিভাবে হবে আর শনি চালান হয় তার ফলে মানুষের কি কি সমস্যা হয়? ফার্স্ট, গা হাত পায়ে ব্যথা বেদনা। 2, সমস্ত কার্যে বাধা সৃষ্টি হওয়া। 3, বাড়িতে সবসময় কিছু অশান্তি লেগে থাকবে। এইগুলো শনি চালান থেকে বোঝা যায়। যন্ত্রণা এমন হয় শরীরে শুল বেদনার মতো, ঠিক হতেই চায় না। মাথার যন্ত্রণা করছে তো করেই যাচ্ছে, আবার ছেড়ে দিল, আবার কিছুদিন পরে ধরল। বৃষ্টি নেই, গায়ে জল পড়ার মতো ফোঁটা ফোঁটা কিছু পড়ছে, বুঝতে পারছেন। অবশ্যই মায়ানতন্ত্রে ঠিক করা সম্ভব। রাহু চালান থেকে কি কি বোঝা যায়? কেউ যদি জ্বালাবান মারে কি কি বোঝা যায়? কেউ যদি শুকনো বান মারে কি থেকে বোঝা যায়? কেউ যদি ভেজা বান মারে কিভাবে বোঝা যায়? অনেকে বিশ্বাস করতে চায় না। আমি একটা বাড়িতে বাস্তু ভিজিট করেছিলাম। অবশ্য আমি যার বাড়িতে বাস্তুতে যাই এই ইউনিফর্মে যাই না, আমি সিভিল মানে ফর্মাল ড্রেসে যাই, আমি সাধারণত প্যান্ট শার্ট পরে, যাতে আশেপাশের লোক চিনতে না পারেন। কিন্তু যেহেতু টিভিতে নিউজ পেপারে আমার ছবি থাকে ফলে লোকেরা আমাকে সাধারণভাবে চিনতেই পারে বিশেষ কারণে, এবং আশেপাশের লোক। একটা বিশেষ ঘটনা আপনাদেরকে বলছি। সেটা আমি গিয়েছিলাম, ওটা হুগলি জেলার মধ্যে পড়ে, সম্ভবত আমার মনে হচ্ছে এটা বছরখানেক আগেকার কথা বলছি। হুগলি জেলাতে সম্ভবত শ্রীরামপুরই মনে হচ্ছে। সেখানে বাড়িতে যে বাস্তু ভিজিট করতে গেছিলাম, তার বাড়িতে প্রধান সমস্যা হচ্ছে যেখানে সেখানে কেউ পায়খানা করে রাখছে। মহা সমস্যায় পড়েছে সেই বাড়িতে যারা যারা উপস্থিত ব্যক্তি। কেউ না কেউ কোথাও পায়খানা করে রাখছে, আদৌ কাউকে ট্রেস করা যাচ্ছে না। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর, 27 নম্বর, 28 নম্বর, 29 নম্বর, 30 নম্বর, 31 নম্বর, 32 নম্বর, 33 নম্বর, 34 নম্বর, 35 নম্বর, 36 নম্বর, 37 নম্বর, 38 নম্বর, 39 নম্বর, 40 নম্বর, 41 নম্বর, 42 নম্বর, 43 নম্বর, 44 নম্বর, 45 নম্বর, 46 নম্বর, 47 নম্বর, 48 নম্বর, 49 নম্বর, 50 নম্বর, 51 নম্বর, 52 নম্বর, 53 নম্বর, 54 নম্
অনেক কথাবার্তার পর সবকিছুর পর সন্দেহ হয় যে মেয়েটাই করছে। মেয়েটার বয়স তখন 14 বছর। নিয়ে আমার কাছে আসে। তা আমি বলছি যে দেখো, আমি যেটুকু বুঝলাম মেয়েটার মধ্যে কোনো নেগেটিভ স্পিরিট নেই যে এই কাজটা করবে। তাহলে বাড়িতে দেখতে হবে। আর বাড়িতে গিয়ে দেখি আমার মেশিনারিও থাকে বাস্তুর চেক করার জন্য, কিন্তু এটাতে মূলত আমি গিয়ে উপস্থিতটা বুঝতে পারি এক গুয়ে ভূতের বিরাজমান আছে ওদের গৃহে। গুয়ে ভূত। এবার সে কি করে? সে তার নেগেটিভ স্পিরিটটাকে কারুর না কারুর মধ্যে চালান করে। অর্থাৎ ওই যে মেয়েটা ঘটনা ঘটাচ্ছে, ও কিন্তু বাড়ির বাইরে থাকলে নরমাল, এমনি সময় বাড়ির ভেতর নরমাল, কিন্তু ওই রাত্রি 2টোর পর থেকে শুরু হয় ওই সমস্যাটা। এবং ওরা বাড়িতে 2টোর পর থেকে কুকুরে ঘেউ ঘেউ করে খুব বেশি পরিমাণে, আশেপাশে কুকুরগুলো। ওই মেয়েটার মধ্যে ওই গুয়ে ভূতটা প্রবেশ করে এবং যেখানে সেখানে হেগে রাখে। বাইরে থেকে কিন্তু বোঝা গেল না। সেই গুয়ে ভূতকে তাড়ানোর জন্য বিশেষ একটা ক্রিয়া করতে হয়। সেই বিশেষ ক্রিয়া দ্বারা ওখান থেকে ভূত তাড়ন করা সম্ভব হয়। বাস্তবিকতাতে আত্মা এবং ভূতেদের বেশিরভাগ লোক ভয় পায়, সাধারণ কথা, স্বাভাবিক কথা। কেউ এটাকে ভয় পায়, আর কেউ এই আত্মা এবং ভূতেদেরকে নিয়ে খেলা করে। যেরকম ক্রিকেট ফুটবল খেলা হয় সেরকম খেলা। নিজের সন্তানের মতো তাদেরকে প্রতিপালন করতে হয়। যা যা খেতে চাইবে তাই খাবার দিতে হবে তাদেরকে, অতি অবশ্যই। যারা আমার নিজস্ব বাসগৃহতে দেখে গেছেন তারা দূর থেকে আমার বাড়িটাকে দেখলে ভূতের বাড়ি চিন্তা করে, কারণ সেখানে হাজার হাজার আত্মারা বিরাজমান। দেবতাকে যতখানি বলতে হবে আপনাকে, তাকে জানাতে হবে, তার থেকে আত্মারা কিন্তু অনেক আগে কাজ করে দিয়ে চলে যাবে। ভগবানকে জানিয়ে জানিয়ে মুখ ব্যথা হয়ে যাবে, কাঁদতে কাঁদতে চোখের জল বেরিয়ে যাবে, আর ভগবানের দেখা পাবেন না। হয়তো অনেকের, সবার না হলো, অনেকে বলেন পোড়া কপালি, পোড়া ভাগ্য নিয়ে জন্মেছেন, তাদের ক্ষেত্রে এটা হয়। কিন্তু আত্মাদের, তাদের সন্তুষ্ট করতে পারলেই যে কোনো ব্যক্তির কার্য সমাধান করা সম্ভব। এই যে বলি ধারণ ছাড়া প্রতিকার কিভাবে হচ্ছে। পয়সা কামানোর জন্য অনেক কিছু টেকনোলজি মানুষের আছে, একটা কিছু দিলাম বাড়িতে বসিয়ে রাখুন ঠিক হয়ে যাবে, টাকাটা নিয়ে নিলাম, কাজের কাজ কিচ্ছু হলো না। এই যে তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ হয়, দেখতে পাচ্ছেন আপনারা, যজ্ঞেতে বলি ক্রিয়া এবং যজ্ঞ রয়েছে। এটা 2 বছর আগে কৌশী অমাবস্যার ভিডিও, এখন আর ভিডিও হয় না। তো এইবার কি করে হবে? সেই ব্যক্তির নাম এবং ছবি দিতে হবে। সেই ব্যক্তির নাম এবং ছবি দিয়ে এই যজ্ঞেতে যদি ক্রিয়া করা যায়, তবে সেই ব্যক্তির, যার ধারণ ছাড়া প্রতিকার করতে হবে, সেই ব্যক্তির শরীর থেকে নেগেটিভ স্পিরিট বেরিয়ে যাবে অটোমেটিক্যালি। কারণ এ গিয়ে সেখানে হিট করে সে নেগেটিভ স্পিরিট, আত্মা নয় কিন্তু, নেগেটিভ স্পিরিটকে বের করা যাবে। সেই আত্মার শরীরে প্রবেশ করে পজিটিভ স্পিরিট বাড়িয়ে আবার আত্মাটা বেরিয়ে চলে আসবে। তার মানে শুভ চিন্তা তারপর থেকে করবে এবং বাধা বিঘ্ন কেটে যাবে। সমস্যা যে 3টে কারণে হোক, সেটা গ্রহগত কারণে হোক, বাস্তুগত কারণে হোক, অথবা 3 নম্বর হলো গিয়ে তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করে হোক, সমস্যার সমাধান অতি অবশ্যই হবে। এবং গ্লোব টিভির পর্দায় যে তৈলঙ্গ স্বামী নিয়ে আমি অনুষ্ঠান করেছি, এবং অন্যান্য টিভিতে বিভিন্ন সাধকদের নিয়ে অনুষ্ঠান হচ্ছে আমার, তাই এটা সাধকদের ভারতবর্ষের উপন্যাস পড়ে এবং আপনাদের টিভি অনুষ্ঠানে সেটা শোনানোর পর সাধনার 50% সাধকের যদি গুণাবলী আমি পেয়ে থাকি, সেই গুণাবলীটাই আপনাদের কাছে বিলীন করে দিই। যেটা আমি টিভিতে বলি সেটাই চেম্বারে করি। আগে সমস্যার সমাধান করব, তারপর মূল্য নেব। কারণ জ্যোতিষটা আমার পেশা, আমি ফিজ নিয়ে অর্থাৎ পারিশ্রমিক নিয়ে দেখি, বিনা পয়সায় কাউকে সাজেশন দিই না, কনসালটেশন দিই না, একমাত্র টিভি অনুষ্ঠান ছাড়া। কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা, ওই জন্য মানুষকে আগে সমস্যা মুক্ত করি, তারপর মূল্য নিই। জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া থেকে? কি নাম মা তোমার? আমার নাম মালা মাঝি। মালা
মালা মাঝি, আমার ছেলের সম্বন্ধে জানি। মালা হাজি তোমার ছেলের সম্বন্ধে জানবে, তাই তো? হ্যাঁ, বলো ছেলের নাম বলো। প্রতীক মাঝি। আচ্ছা, জন্ম তারিখ বলো। 12/7/1998। 12/7/1998। প্রতীক মাঝি, তাই তো? হ্যাঁ। তাহলে ওর এখন বর্তমান বয়স 26 বছর, আমি যেটা বুঝতে পারছি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, টাইমটা বলো মা। টাইম 12:35। দুপুর না রাত্রি? দুপুর। দুপুর 12:35। জন্মস্থান কোথায়? পুরুলিয়া? পুরুলিয়া। আচ্ছা, আমার অনুষ্ঠান আগে দেখেছো না আজকে প্রথম দিন? মাঝে মধ্যে দেখি। মাঝে মধ্যে দেখো। প্রতিদিন সন্ধ্যা 5:55 গ্লোবে আমার প্রোগ্রাম থাকে। টিভিতে দিদি নাম্বার 1 হয় রচনা ব্যানার্জির, দিদি নাম্বার 1 শেষ হলেই ঘোরাবে গ্লোব টিভি, আর আমার অনুষ্ঠান দেখতে পাবে। রবিবার জন্মবার? হ্যাঁ, রবিবার। রবিবার জন্মবার। প্রশ্ন করো, কি প্রশ্ন? ব্যবসার ওই বাস্তু। ব্যবসার বাস্তু বুঝলাম না। হ্যাঁ, বুঝলাম না, ব্যবসার বাস্তু মানেটা কি? বাস্তু কি মানে বাস্তু দোষ আছে কি বলতে, আর ব্যবসা কি ব্যবসা করলে ওই হবে, মানে আমাদের ডেকোরেশন আছে আর ইলেকট্রিক দোকান, মানে এটা তো তাড়াতাড়ি ফ্রিজ এসি এলে তো করে। আচ্ছা, এই সারানোর দোকান আছে, ফ্রিজ টিভি এইসব ইত্যাদি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইত্যাদি। আর এমনি ডেকোরেটর আছে, ডেকোরেটরের ব্যবসা আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা যেটা দেখতে পাচ্ছি মা, ওর হচ্ছে মকর রাশি এবং তুলা লগ্ন, ঠিক আছে? এই যে ব্যবসাটা তোমার ছেলে যে করছে, এই ব্যবসাটা কি ওর বাবার ব্যবসা, মানে তোমার স্বামীর ব্যবসা? হ্যাঁ, ডেকোরেটর। ডেকোরেটরের কাজ তোমার স্বামী? নিজে করেছি। হ্যাঁ, ইলেকট্রিকটা নিজে করতে, আর ডেকোরেটরটা হচ্ছে বাবা। আচ্ছা, ডেকোরেটরের বাবা, ইলেকট্রিকটা হচ্ছে, ইলেকট্রনিক্সটা হচ্ছে ওর ছেলে, তাই তো? হ্যাঁ, নিজে করি। তো ও কি রিপেয়ারিং কাজ জানে? হ্যাঁ, রিপেয়ারিং কাজ করে, তো ব্যবসাটা ঠিক চলবে। তোমার কি মনে হচ্ছে ব্যবসাটা মনে হয় ঠিক চলছে না, তাই কি? হ্যাঁ, ঠিক না চলারই কথা তো, কারণ ব্যবসা চুজ করাটা খুব ভালো হয়নি। ওর মনের মধ্যে ইচ্ছে ছিল এগুলো করেও পয়সা করতে পারবে, কিন্তু মা সেই রকম ভাবে সফলতা আসবে না। এটা কেন আমি আসছি, মকর রাশি এবং তুলা লগ্ন হওয়াতে লগ্নপতি শুক্র সে অষ্টম ভাবে নিজ ঘরে বসে গেছে, সুতরাং একটু টাকা পয়সা খরচ হয়, আবার উপরি ইনকামও আছে, তাই তো? হ্যাঁ। চতুর্থে চন্দ্র অবস্থান করাতে, দশমপতি চতুর্থে অবস্থান করাতে এই ব্যবসা বাড়ির সঙ্গেই করে, কি যেখানে বাস করে সেই বাড়িতেই করে? হ্যাঁ, বাড়িতেই করে। বাড়িতে করলে অপেক্ষাকৃত একটু ভালো চলবে, অন্য জায়গায় করলে একদমই চলবে না, ঠিক আছে? আচ্ছা। তারপর হলো গিয়ে চতুর্থ এবং পঞ্চমপতি শনি সে নিচস্থ হয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে রাহু গ্রহটি একাদশ ভাবে বসে রয়েছে, কিন্তু সেই একাদশ ভাব কিন্তু প্রায় নাশস্ত ঘর বলা যায়। সুতরাং এখানে যদি শনি ডিস্টার্ব হয়ে যায়, তাহলে কিন্তু রিপেয়ারিং জাতীয় কাজে খুব ভালো সফলতা আসে না। দ্বিতীয় পতি মঙ্গল রবিযুক্ত অবস্থায় নবমে থাকাতে ছেলের তো ফুটানি খুব, খরচি হাত, তাই না? হ্যাঁ, খরচা আমার বেশি। কি করে বুঝলাম মা, তুমি পুরুলিয়ার, আমি কলকাতা স্টুডিও। ফুটানি ছেলে করে সেটা এখান দিয়ে হরস্কোপ দেখে বলা সম্ভব, তাই তো? ও আয়ের থেকে ব্যয় বেশি করে। হ্যাঁ, ব্যয় বেশি হয়। এবার তুমি কি চাইছো সেটা বলো। ছেলে কি কি করে বর্ণনা দিয়ে দিলাম, এবার তুমি কি চাইছো? কি ও খাবারের সঙ্গে একটা চুল পায় কেন, কোন ইয়া আছে? এই হচ্ছে কথা, ঠিক। এইবার শোনো মা, 2025 সালের মধ্যে তোমার ছেলের এই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? 2025-এর মধ্যে ব্যবসাটা একদম পাকতারি গুটি নিতে হবে। যদি মনে করো এই অবস্থা থেকে ব্যবসাটা কোনো কারণে চালাতে চাইছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু যোগাযোগ করতে হবে। পুরুলিয়াতে আমার চেম্বার নেই, হয় তারাপীঠ, নাহলে বর্ধমান, নাহলে কলকাতা আমার বাড়িতে আসতে হবে। ছেলে যদি আসে ভালো, ছেলে না আসলে ছেলের এক কপি ছবি নিয়ে বাড়ির লোককে নিয়ে যোগাযোগ করো, কেমন? ঠিক করা সম্ভব মা। এমনি কিন্তু ছেলের সময় ভালো নয়, আর লাইন চুজ করা ভালো হয়নি। জয় মা তারা। আমি প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করি, যাদেরকে ঠিক করতে পারবো আশা করি তাদেরকে আসতে বলি। মনে করি যে ঠিক করলে জীবনটা চেঞ্জ হয়ে যাবে। পারি না এমন কোনো কাজ নেই, আমি ভগবান নই যে বলছি সব কাজই পারি, কিন্তু পারি না এমন কোনো কাজ নেই। সে যে বললাম, সুস্থ লোককে পাগল করে দেওয়া থেকে আরম্ভ করে পাগল লোককে সুস্থ করা সমস্ত রকম টেকনোলজি জানা আছে। এই আচার্য পলাশের মেটাল ট্যাবলেট যেটা আমি দিই, সেটা খেতে হয় না, পরিধান করতে, অর্থাৎ পড়তে হয়।
পড়ার সঙ্গে সঙ্গেই বাধা বিঘ্ন নাশ হবেই হবে 100%। ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো তান্ত্রিক ক্ষতি করে রাখুক, হবেই হবে। 9টা গ্রহের সর্বোচ্চ শক্তি দিয়ে যদি খারাপ করে, বাধা কাটবেই কাটবে। এবং বাস্তুতে ঈশান কোণে সিঁড়ি, ঈশান কোণে পায়খানা বাথরুম, ঈশান কোণে সেপটিক ট্যাঙ্ক, এরকমও যদি খারাপ জিনিস থাকে তাহলেও বাস্তু দোষ কাটবে। এটা আচার্য পলাশের চ্যালেঞ্জ। হাজার হাজার লোক আমার কাছে এসে উপকার পেয়েছেন, একজন দুজন নন। কিন্তু আমি বারবার করে বলি, মানুষের সমস্যার সমাধান আগে করব, তারপর মূল্য নেব। অনেকে বলেন টিভিতে বসে এইসব কথা বলা সম্ভব? আমি বলি ইয়েস, যদি ক্ষমতা থাকে টিভিতে বসেই বলতে হবে। আর যেটা টিভিতে বলি সেটাই চেম্বারে করি। অন্য লোকের, অন্য জ্যোতিষীর মতো কোনো সময় বলি না যে এই কাজের জন্য হবে না, ওই কাজের জন্য ছিল, বা বশীকরণের জন্য ফ্রি, অন্য কাজগুলো চার্জেবল। কারণ কোনো কাজই তো পারে না, বশীকরণের জন্য লোকে কমপ্লেন করে। তা আমার জন্য সমস্ত মানুষের, যারা এসছেন তারা তো জানেনি, আর যারা আসেননি তাদের জন্য একাধিক জায়গায় গিয়ে যারা ঠকেছেন, আগে আমি সমস্যার সমাধান করি, তারপর মূল্য নিই। জয় মা তারা। জয় মা তারা। বলো। তারা, জয় মা তারা। কে বলছো, কোথা থেকে বলছো? আমি কাকিনাড়া থেকে বলছি। কাকিনাড়া থেকে? কি নাম মা? হ্যাঁ, আমার মেয়ের জন্য জানতে চাই। তোমার নামটা শুনি, তারপর মেয়ের নাম শুনবো। আমার নাম শিল্পী। শিল্পী কি? শিল্পী সাউ। আর মেয়ের নাম? মেয়ের নাম বনি সাউ। আচ্ছা, বলো মেয়ের জন্ম তারিখ বলো মা। হ্যাঁ, 1996। প্রথমে তারিখটা বলো, সুবিধা হয় আমার। ও তারিখ হচ্ছে 6 মার্চ। 6 মার্চ 1996, 1996, তাই তো? তাহলে এখন বয়স হচ্ছে 4 আর 24, তাহলে হলো 28 বছর বয়স। 28 বছর বয়স। টাইমটা বলো মা। টাইম হচ্ছে 3:27, মঙ্গলবার ভোরবেলা। ভোর 3:27। আচ্ছা, ভেরি গুড। জন্মস্থান কোথায়? জন্মস্থান কল্যাণী। কল্যাণী। আচ্ছা, এইবার আমি বলছি, খুব মন দিয়ে শুনতে হবে তোমাকে। এই যে মঙ্গলবার কথাটা আমাকে বললে, এই মঙ্গলবার কথাটা, মঙ্গলবার যে কথাটা আছে সেই কথাটা কি মঙ্গলবার রাত্রে না ইংলিশ মতে মঙ্গলবার? আগে বলো। মানে মঙ্গলবার হচ্ছে ভোরবেলা। আচ্ছা, মানে বাংলা মতে মঙ্গলবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাংলা মতে মঙ্গলবার। ঠিক আছে মা, বাংলা মতে মঙ্গলবার, ইংলিশ মতে বুধবার। হ্যাঁ। এখানে যেটা দেখতে পাচ্ছি, ওর সিংহ রাশি, মকর লগ্নের জাতিকাও, মাথা খুব গরম মেয়ের, হট টেম্পার, সবসময় একটা ফায়ারিং ভাব, কথাবার্তা মাঝে মধ্যে কর্কশ টাইপের হয়ে যায়, লোকে স্ট্রেট কাট বলে লোকের কাছে অপ্রিয় হয়, তাই তো? এবার প্রশ্ন করো, কি প্রশ্ন তোমার? হ্যাঁ, বলছিলাম কি যে ওর মানে কি সরকারি চাকরি কি বেসরকারি চাকরি যোগ আছে? আচ্ছা, মেয়ের সরকারি চাকরি বা বেসরকারি চাকরি, যে কোনো একটা চাকরির যোগ আছে। বর্তমানে কেউ বেকার না চাকরি করছে? এমনি একটা পাড়ার স্কুলে পড়ায়। পাড়ার স্কুলে পড়ায়, কিন্তু সেটাতে জব স্যাটিসফ্যাকশন নেই, তাই তো? না না, ওটা তো সামান্য পয়সা পায়। তাহলে সেক্ষেত্রে কোনো প্রাইভেট স্কুল হোক, যেটা টিচিং নিয়ে এগোতে চাইছে তো? হ্যাঁ, ও টিচিং করছে। এক মিনিট, লেট মি ফিনিশ। টিচিং করব, আবার অন্যদিকেও করে। আচ্ছা আচ্ছা, কোন দিকে যাবে একটু বলে দেন তাহলে। না, অন্যদিকে করে আর টিচিং, আর টিভির টাইমটা খুব শর্ট থাকে তো মা, সেক্ষেত্রে বলতে হবে কি টিচিং হিসেবে প্রফেশন নিতে চাইছে, টিচার হিসেবে? হ্যাঁ, বলছে টিচিং করব। তাহলে ঠিক আছে, সেক্ষেত্রে যদি বিচার করা যায়, এখানে যদি দেখি আমি চতুর্থ ভাবে শুক্র অবস্থান করছে, এবং এখানে নবম ভাবে রাহু অবস্থান করছে, অষ্টমে চন্দ্র এবং মঙ্গল, রবি, বুধ একত্রিত ভাবে দ্বিতীয় ভাবে রয়েছে, বৃহস্পতি দ্বাদশ ভাবে হয়েছে, কিন্তু ধনু রাশিতে অবস্থান করছে। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে মা, সব দিক বিচার করে ওর কিন্তু টিচিং লাইনটা ভালো হবে, খারাপ হবে না। কেমন? কিন্তু আরেকটা কথা শুনে রাখো, ও যদি হায়ার স্কুলের থেকে লোয়ার স্কুল চেষ্টা করতে বলো, প্রাইমারি স্কুল বা যেগুলো মাধ্যমিক বা 8 অবধি লাস্ট, এরকম যদি স্কুল থাকে এইগুলোকে চুজ করতে বলো, তাহলে বেশি ভালো ফল হবে। সরকারি চাকরির যোগ নেই? সরকারি চাকরির যোগ, রবি মঙ্গল বুধ তো একত্রিত ভাবে কুম্ভের ওপর অবস্থান করছে, এটা বুধাদিত্য যোগ আছে, নেই নয় না, আছে একটা বুধাদিত্য যোগ, এবং তার সঙ্গে সঙ্গে জীব যোগ, মানে দুটো সরকারি চাকরির যোগ আছে। ঠিক আছে, দেরি আছে। দেখো মা, যোগ তো রয়েছে, কিন্তু যোগের সঙ্গে সঙ্গে দশা তো সাপোর্ট করছে না। দশা না সাপোর্ট করলে যোগ কোনো কাজ করবে না। 28 বছর হলো, বিয়ে কবে হবে তাও? এটা মা একটা প্রশ্নের উত্তর। জয় মা তারা।
যে কোনো একটা প্রশ্নের উত্তর আমি নিশ্চয়ই দেবো এবং ফ্রি কনসালটেন্সি। যে বললাম যোগ আছে দুখানা ভালো, বুধাদিত্য যোগ আবার জীব যোগ, কিন্তু ফল পেল না। হয়তো সেই জাতক জাতিকার বিশ্বাস হবে জ্যোতিষ বলে কিছু নেই, ভুল। যোগ কখন কাজ করবে এটা আগে জানতে হবে জ্যোতিষ মতে, এখানে তন্ত্র নয় জ্যোতিষ। যখন গ্রহ আপনাকে ফল দেবে সেটা জ্যোতিষ মতে। তাহলে কি হবে? তাহলে সেই দশাটা সাপোর্ট করতে হবে, তবে গিয়ে তো ফল দেবে। আপনার খিদে পেয়েছে, আপনি বাড়ি গিয়ে খাবেন, তাহলে তো আপনাকে বাড়িতে পৌঁছতে হবে, তবে খাবারটা পাবেন। সেরকম ওই যোগের দশা আপনার মহাদশা এবং অন্তর্দশাকে সাপোর্ট করতে হবে, তবে গড গিফটেড লাক বলা হয়। সেই দশার সঙ্গে সঙ্গে যোগ পেতে হবে। একটা লোক সারা জীবন যোগ পেয়ে গেল জন্মগত কারণে, কিন্তু দশা পেল 50 বছর বয়সে, তাহলে তার জীবন তো কেটেই গেল। সে দশা পেয়ে আর কি হবে? তখন হয়তো লটারি কাটলে লটারি টিকিট বাঁধবে, স্কুল টিচার আর হওয়া যাবে না, বা সরকারি চাকরি বা সেই আনন্দটা আসবে না। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? কি নাম মা? ঝটপট বলো কি নাম, দেরি করলে হবে না, অল্প সময় রয়েছে। আচ্ছা, কে হো তোমার ছেলে? জন্ম তারিখ বলো। 26/11/2006। টাইমটা বলো মা। রাত্রি 9:15। জন্মস্থান হাওড়া। রবিবার জন্মবার। আচ্ছা, প্রশ্ন করো তাড়াতাড়ি, আর 2 মিনিট আছে, টিভি থেকে বলছো। এডুকেশন। এখন ওর 2006 যদি হয় 2024, 18 বছর বয়স, তাই তো? 17+। মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক দেবে তো? 25 সালে দেবে পরীক্ষা। আচ্ছা, চতুর্থপতি শুক্রের অবস্থান খুব একটা খারাপ নয়, পঞ্চম ভাবে রয়েছে। পঞ্চম ভাবে রবি বৃহস্পতি একত্রিত ভাবে রয়েছে, কিন্তু এই স্থানে রবি জলরাশিতে মধ্যম প্রকার ফল হবে। এমনি পড়াশোনায় ভালো হওয়ার সম্ভাবনা, কিন্তু সেরকম ভাবে কিন্তু খুব একটা যে রেজাল্ট হাইফাই হবে তা নয়। কি নিয়ে পড়ার ইচ্ছা? সায়েন্স নিয়েছে? হ্যাঁ, ভেরি গুড। এখন চিন্তা করছো ইঞ্জিনিয়ারিং করাবে কিনা? ইঞ্জিনিয়ারিং করাবে কিনা মা? এখানে ইঞ্জিনিয়ারিং করালে কি হবে বলো তো? প্রতিকার ছাড়া ইঞ্জিনিয়ারিং করালে হবে, সাকসেসটা সেই আন্দাজে আসবে না। ওর হবে পড়াশোনা ওই লাইনে, টেকনিক্যাল নলেজ ভালো, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবে না। একটা দেখো, একজনের নলেজ আছে, কিন্তু নলেজটা তো প্রয়োগ করতে হবে, তবে তো জীবনে সফলতা পাবে। নলেজটা ইমপ্লিমেন্টেশন হবে না। কেমন? এই জায়গা ওর ইঞ্জিনিয়ারিং হরোস্কোপ, কিন্তু সেই আন্দাজে জীবনটা ডেভেলপ করতে পারবে না, কারণ শনি কেতু একসাথে ছন্ন ছাড়া যোগ বলে। মানে জীবনে সবকিছু হয়েও জীবনটা ছন্ন ছাড়া হয়ে থাকবে। একটা সময় চাকরি বাকরি হারিয়ে ওই কম্পিউটার রিপেয়ারিং কাজ করতে হবে। এখন এই জায়গাটা মা একটুখানি সাপোর্ট দরকার। যখন মেয়ের সমস্যা হবে তখন দেখো, আমি দশাটা তো দেখতে পারলাম না, টাইমটা খুব শর্ট। যখন মেয়ের সমস্যা হবে মেয়েকে নিয়ে যোগাযোগ করো, কেমন? জয় মাতা। ছেলেকে নিয়ে যোগাযোগ করো। যাই হোক, প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকে। প্রতি অমাবস্যায় আসন্ন যে শ্রাবণ মাসের অমাবস্যা, দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস, জন্ম মাস শ্রাবণ মাস, এবং দেবাদিদেব মহাদেবের সব থেকে প্রিয় বার দুটি, একটি শনিবার, একটি সোমবার। এবং এই শনিবারটা মহাদেব বেশি প্রেফার করেন সোমবারের থেকে। সোমবারটা মহাদেবের নিজস্ব, আর শনিকে মহাদেব সব থেকে ভালোবাসেন বলে শনিবারটা সব থেকে বেশি প্রিয় হয় দেবাদিদেব মহাদেব এবং মা মহাকালীর। সুতরাং এই শনিবার শ্রাবণ মাসের অমাবস্যায় মহাকালীকে দিয়ে যে কোনো রকম অশুভ কাজে 100% সফলতা, আর দেবাদিদেব মহাদেবকে দিয়ে যে কোনো রকম শুভ কাজে 100% সফলতা পাওয়া যাবেই যাবে। না বলে কিছু হবে না। সে কাজ গ্রহ দোষ হোক আর বাস্তু দোষ হোক, আর শিক্ষা হোক আর বিবাহ হোক, বান চালানো করতে হোক বা বান কাটান করতে হোক, মানুষকে সুস্থ করতে হোক আর অসুস্থ করতে হোক, যে কোনো কাজ 100% সফলতা হবেই হবে এই অমাবস্যায়। আর তারপরই আসছে ভাদ্র মাসের কৌশী অমাবস্যা। 2 দিন ব্যাপী মহাযজ্ঞ তারাপীঠ মহাশ্মশানে আমার থাকে। 1 সেপ্টেম্বর থাকবে এবং 2 সেপ্টেম্বর, কারণ কৌশী অমাবস্যায় আমার এমন কাজে প্রেসার থাকে তারাপীঠ মহাশ্মশানে যে আমি একদিনে যজ্ঞ করতে পারি না, 2 দিন ব্যাপী করতে হয়।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তবে একটা কথা বলি, প্রত্যেকটা মানুষকে আমি আগে উপকার দিই, তারপর মূল্য নিই। এটাই আমার বাস্তবিকতাতে, যেটা টিভিতে বলি সেটাই চেম্বারে করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী দিনে। আপনাদের জন্য চেষ্টা করব এই যে বানটা কিভাবে কাটানো যায়, ঘরে টোটকা করবেন, এরকম একটা চেষ্টা করব আপনাদের বলার জন্য। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।